এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এটা সেই মেয়ে, সম্ভ্রান্ত পরিবার। আমি আর কোনো কথা শুনবো না, সব ঠিক হয়ে গেছে, তুমি চুপচাপ মেনে নাও। ইভান ফোনটা শক্ত করে ধরল, বাঁকা হেসে নিজেই আওড়ালো, তুমি আজও আমাকে চিনলে না? ইভান কারো কথা চুপচাপ মেনে নেওয়ার পাত্র নয়, আর না কোনো কালে ছিল। ইভানের রাগও যেন কোনোভাবে ঠিকমতো প্রকাশ পাচ্ছে না। সে ফোনটা পাশে ছুটে দিয়ে ডেস্কের উপর মাথা রেখে গভীর এক দীর্ঘশ্বাস ফেলল। সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ, জীবনের সবকিছুই তো ভাঙা গড়ার মধ্যে চলছে মা, সেটা তুমি কবে বুঝবে? এই কথাগুলো তার মনের ভেতরে আটকে রইল। আজ পর্যন্ত একটা মানুষ পেল না যে ইভানের জন্য সত্যি চিন্তা করবে, নিঃস্বার্থভাবে তার ভালো চাইবে, ভালোবাসবে, বন্ধুদের মতো তার মতো তাকে ঠকাবে না, প্রয়োজনের বস্তু ভাববে না। মাঝে মাঝে নিজের ভেতরটা বড্ড হাঁসফাঁস লাগে তার। ইভান গভীর শ্বাস ফেলে মাথা তুলে চেয়ারে পিঠ ঠেকায়। কেবিনের নিস্তব্ধতা তার চারপাশকে ঘিরে ধরেছে, প্রতিটি দেয়ালও যেন তার হতাশার ভারে নুয়ে পড়েছে। রেহনুমার মেসেজটা বারবার তার মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। সব ঠিক হয়ে গেছে। এই কথাগুলো যেন কোনো বিশাল শেকলের মতো তার জীবনকে আটকে রেখেছে। সে জানে তার মা কখনো থামবেন না। রেহনুমা সবসময়ই তার সিদ্ধান্তকে সবার উপর চাপিয়ে দিয়েছেন। ইভানের জীবনে কখনো নিজের জন্য কোনো জায়গা রাখেননি। এমনকি ছোটবেলা থেকে নিজের পছন্দ অপছন্দ নিয়ে কথা বলার সুযোগও খুব কম পেয়েছে সে। কিন্তু এখন এই বিয়ের ব্যাপারটা যেন তাকে ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে। একদিকে নিজের জীবনের প্রতি হতাশা, অন্যদিকে মায়েরই একতরফা সিদ্ধান্ত, দুটোর চাপ মিলে তার ভেতরে এক ভয়াবহ দ্বন্দ্ব তৈরি করেছে। ইভান ডেস্কে রাখা মগটা তুলে চুমুক দিল। মগের ঠান্ডা কফি যেন তার অসহায় মনোভাবকে আরো প্রকট করে তুলেছে। কখনো কি এমন কারো দেখা পাবো যে নিজের কথা ভাবার আগে আমার জন্য ভাববে? মনের গভীর থেকে নিজেকে প্রশ্ন করলো ইভান। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর সে ফোনটা হাতে তুলে নেয়। তার ইচ্ছে হলো তার সাথে একটা মেসেজ পাঠাবে, কিন্তু শেষমেশ আর পাঠালো না। অযথা পিড়াপিড়ি এখন আর সহ্য হতে চায় না। তার সে বড্ড ব্যাপরুয়া, একরুখা আর উগ্র। তবু তো সে ইভানকে ভালোবাসে। শুধুমাত্র এতটুকুর জন্যই ইভান তার কাছে আটকে আছে। শুধু একটু ভালোবাসার আভাসও যেখানে পায়, তার অবচেতন মন ঘুরে ফিরে সেদিকেই তীব্রভাবে আকর্ষিত হয়। এতটা ভালোবাসার কাঙ্গাল সে। ইভানের ফোনে আবার নোটিফিকেশন এলো। এবার মায়ের একটা নতুন মেসেজ। ইভানের চোখের সামনে জল করছে অক্ষরগুলো। পরশু শুক্রবার মেয়েদের বাড়ি যাচ্ছি, তোমার কোনো মন্তব্য বা মতামতের প্রয়োজন নেই, তুমি জাস্ট সময় মতো উপস্থিত থাকবে। মেসেজটা দেখে ইভান হেসে ফেলল, তিক্ত নিরাশা মেশানো হাসি। সে মেসেজের জবাব দেওয়ার কথা ভাবলো না। অবশ্য রেহনুমা তার কাছ থেকে কোনো উত্তর তো চাচ্ছেও না। ফোনটা বন্ধ করে ডেস্কের উপর রেখে জানালার কাছে গিয়ে দাঁড়ায় ইভান। বাইরে ঘন মেঘে ঢাকা অন্ধকার আকাশ। ইভান জানে এই আকাশ যেমন মেঘে আচ্ছাদিত, তেমনি তার জীবনটাও ঘন কৃষ্ণ বর্ণে আচ্ছাদিত। কোথাও এক টুকরো আলোর ছোঁয়া নেই। সন্ধ্যা পেরিয়ে যেতে ইভান বাসায় ফিরে ক্লান্তিতে চোখ দুটো বুঝে আসতে চাচ্ছে তার। দরজা খুলে ঘরে পা রাখতেই জাহিদ জানালো কেউ একজন তার জন্য একটা পার্সেল রেখে গেছে। ইভান বেশ অবাক হয়, এই বাড়িতে কখনো কোনো পার্সেল আসে না। ইভানের আদেশে জিহাদ পার্সেলটা ব্যাডের পাশে রেখে দিল। সন্ধ্যা থেকে মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়েছে তার। শরীর টানছে না বলে পার্সেলটা খুলে দেখার ইচ্ছা আর হলো না। বেশ দীর্ঘ একটা শাওয়ার নিয়ে বের হলো সে। তারপর নিজের এক কাপ কড়া কফি বানিয়ে রুমে এলো। দুধ চিনি বিহীন কফিটা খাওয়ার খানিকক্ষণ পর কিছুটা হালকা বোধ হচ্ছে। তারপর বসলো ল্যাপটপ নিয়ে। প্রতিদিনের কাজের একটা শিডিউল আগে ভাগেই তৈরি করা তার পুরনো অভ্যাস। তাছাড়াও তার মনে হয় অফিসের চেয়ে বাসায় বসে তার বেশি কাজ করতে হয়। কখন রাত 12টা-1টা বেজে যায় টের পায় না। শেষ করে বিছানায় চলে গেল ইভান, কিন্তু একটাবারও পার্সেলটার কথা তার মনে পড়ল না। অথচ ওটা দেখে তার ভীষণ কৌতূহল জেগেছিল তখন। পৌষ শেষ হয়েছে সম্ভবত, মাঘ চলছে। প্রকৃতির আবহাওয়া দেখে তাই মনে হচ্ছে। চারপাশে শীতল বাতাস যখন বোঝাচ্ছে
পথচারীদের লোমকূপ পর্যন্ত কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। এমন একটা আবহাওয়াতেও অপরূপার ঘরে ঢুকে মনে দেখলো হালকা করে এয়ার কন্ডিশন করছে। মনের চোখ দুটো কপালে উঠে গেল। তা দেখতে অপরূপা দ্রুত ওষুধটা বন্ধ করে দেয়। তারপর হেসে চেয়ারে বসতে বসতে বলল, সরি আপু, হঠাৎ করে প্রচন্ড গরম লাগছিল আমার। আচ্ছা অপরূপা, তুমি কতক্ষণ বাসায় একা থাকো? মানে তোমার বাবা মা চাকরি থেকে কখন আসেন? অনেক রাতেই? অপরূপা হাসি মুখে বলল, প্রথমত আপনি আমাকে মুন্নি বলে ডাকবেন আপু, অপরূপা শুনতে খুব অকওয়ার্ড লাগে। দ্বিতীয়ত আমার বাবা মা চাকরি করে না, আমাদের নিজেদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, তাই মার ফিরতে একটু দেরি হয়ে যায়। তবে 10টার আগেই চলে আসতে চেষ্টা করে। আর তারপরের কথা হচ্ছে আমি একা থাকি না, কাজের মেয়ে একজন থাকে, সে সারাদিন রাতে থাকে, শুধু দুপুর খাওয়ার পরই একটু নিজের বাসায় যাই। শেষ সময় আপনি আমাকে পড়াতে আসেন। এই বলে আবারও মিষ্টি করে হেসে ওঠে অপরূপা, অথবা মুন্নি মেয়েটি। মুন্নি নামটাও মনির বেশ লাগলো। সে আজকে প্রাণপণ সহজ হওয়ার চেষ্টা করে নিয়ে এসেছে। বেড়ে পারদ ছাড়িয়ে যাচ্ছে। মুন্নি হাসলো। কোথায় সে সহজ করতে চাচ্ছে, আর মেয়েটা আরো হাবুডুবু খাচ্ছে লজ্জায়। মুন্নি চার কাপটা মনির হাতে ধরে মুখোমুখি বসলো। তারপর অত্যন্ত সহজ ও আদরি কণ্ঠে মনির সাথে নানান বিষয় নিয়ে গল্প করতে লাগলো। মাঝে মাঝে হাসি রসিকতা চলছে ওর। মেয়েটার কাণ্ডে মনির চোখে প্রায় পানি এসে যাচ্ছে। সে ঠিকই বুঝতে পারছে শুধুমাত্র মনির আড়ষ্টতার কথা ভেবেই। অবশেষে মনির কাজ ঘর পুরানো সফল হয়। মনির প্রাণ ছলছলে হাসি মুখে গল্প করলো। মুখ থেকে যেন বিরাট পাথর নেমে গেল। প্রফুল্ল হেসে একসময় বলল, তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে মুন্নি। তোমার আচরণে আমার ভাবতে বারবার ভুল হচ্ছে তুমি আমার আপনজন নও, কাছের কেউ। মনে হচ্ছে খুব পরিচিত কাছের কারোর সাথে কথা বলছি। এই জন্য তোমাকে ধন্যবাদ দিলেও তা কম হবে। জবাবে মুন্নি কিছু না বলে স্বভাব সুলভ সে মিষ্টি হাসিটা হাসলো। হাসলে তার উপরের পাটিতে একটা গজদন্ত প্রকাশ পায়, যেটা দেখে সামনের মানুষটির মন ভালো হয়ে যেতে বাধ্য। মনি হাসি মুখে বলল, এবার যে আমাকে যেতে হবে, কখন সন্ধ্যা পেরিয়ে গেছে টেরই পেলাম না। মুন্নি মাথা নেড়ে সায় জানায়। সে টুকটাক কথা বলতে বলতে মনিকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। দরজা ছেড়ে লিফটের সামনে দাঁড়াতেই লিফটের দরজাটা খুলে গেল। ভেতর থেকে বের হয়ে এলো পরিপাটি করে সুতির শাড়ি পরিহিতা মাঝারি গড়নের একজন মহিলা। মহিলাটি থমথমে মুখে চোখ উঁচিয়ে মনির দিকে চাইল। সাথে সাথে চমকে উঠল দুজনেই। রেহনুমার কপালে পরপর কয়েকটা ভাঁজ ফুটে উঠল। সে থমথমে গলায় আচমকা প্রশ্ন ছুড়ে দিল, তুমি এখানে কি করছো? মনির প্রায় ফিট খাওয়ার মতো অবস্থা। দূরে দূরে বুকে সে কপালের ঘাম মুছল। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া ফ্যাসফ্যাসে গলায় বলল, এই বাসায় এসেছিলাম। রেহনুমার কুচকানো ভ্রুজরা সোজা হলো না, বরঞ্চ আর একটু কুচকে গেল। আর মুঠোয় ফ্ল্যাটের দরজা দিয়ে মুন্নি উকি দিল। সে তখনও দরজা লাগায়নি। কিছু বুঝতে না পেরে বলল, কি হয়েছে মা? উনি আমার টিটোর, তুমি তো রেখেছো। মনির বুকটা ধরস করে উঠল। রেহনুমা তাহলে মুন্নির মা? তার মানে মুন্নি ইভানের বোন। এজন্যই মনির চেহারাটা কোথাও একটা পরিচিত ঠেকছিল তার কাছে। ঠিকই তো, ইরফানের চেহারা অবিকল মুন্নির চেহারার আদল। মনি আগে কেন এটা লক্ষ্য করেনি? কথাবার্তা একটু এগিয়ে গিয়েছে। মনি এখন সালাম দিবে কিনা তা নিয়ে মহা কনফিউশনে ভুগতে লাগলো। গলাটাও কেমন কাঁপছে। কোনো স্বর এই মুহূর্তে গলা দিয়ে বের হবে বলে ভরসা করতে পারছে না। কিন্তু মুন্নি যখন তাকে দেখে বলল, আপু, এটা আমার মা। মনি সালাম দেওয়ার একটা স্কোপ পেয়ে গেল। সে শুকিয়ে খটখটে হয়ে যাওয়া গলায় সালাম দিয়ে ফেলল। এমন মহা গ্যারাকলে পড়বে আগে জানলে টিউশনেরই দরকার ছিল না। তাও এই বাড়িতে আসতো না। রেহনুমার আগের সে তীক্ষ্ণ দৃষ্টি বজায় রেখেই সালামের জবাব নিল। তিনি কেমন শক্ত হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে আছেন, একচুল নড়ছেন না। সামনের মেয়েটিকে তার আগা গোড়া পর্যবেক্ষণ করা সম্পূর্ণ হয়ে গেছে। মেয়েটা যে খুব দুর্বল চিত্তের মানুষ সেটা তিনি হলফ করে বলতে পারছেন। চেহারাটায়ও কেমন একটা কোমলতা ছড়িয়ে আছে। গোল গাল, লালচে ফর্সা মুখে একটা স্নিগ্ধতার ছোঁয়া। রেহনুমার গোটা জীবনের অভিজ্ঞতা থেকে মানুষ চেনার ক্ষমতা অনেকটাই আয়ত্ত করতে পেরেছেন। চেহারা দেখে অনুমান করতে পারেন মানুষটা কেমন কি চলছে তার মনে। তবে সেটা যে
সব সময় সঠিক হয় তেমনটাও নয়। অনেকক্ষণ যাবৎ ইতস্তত করে এক পর্যায়ে মেয়েটা বলল, আমি তাহলে যাই আন্টি। রেহনুমা তখনও তাকিয়ে আছেন চুপ করে। মৌনি ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু অত্যন্ত অপ্রত্যাশিতভাবে রেহনুমা ডেকে উঠলেন। দাঁড়াও। অন্ধকারাবৃত আকাশের বিশাল বুকে মুক্তোর দানার মতো তারকারাজিগুলোই যেন পুরো পৃথিবীর জন্য আলোর উৎস হতে যথেষ্ট। ঝকঝকে তারার আলোতেও যে চারপাশ আলোকিত হতে পারে, এমনটা যেন শহরে মানুষদের কাছে একমাত্র কল্পনার বস্তু। শীতের রাতগুলো যেন বড্ড বেশি নিস্তব্ধ হয়। এই নিস্তব্ধ রাতগুলো ইভানের বেশ শান্তিদায়ক লাগে। চারিদিকে ক্যাচ ক্যাচ প্যাচ প্যাচ তার মুঠেও সহ্য হতে চায় না। অফিসে সারাদিন সে কেবিনেই বসে থাকে, একটুর জন্য বের হয়ে রাউন্ড দেয় না। সে না ডাকলে তার রুমে কারো প্রবেশও নিষেধ, এমনকি ফায়াজেরও। এই নিরিবিলি রাতে ইভান প্রফুল্ল চিত্তে একটু বেশি কাজ করে ফেলে। আজও তাই করছিল। স্টাডি রুমের বিরাট ডেস্কটাই ল্যাপটপ, পিসি, উপরে রাখা এলইডি মনিটর, কম্পিউটার। ডেস্ক জুড়ে বিভিন্ন ফাইল, কাগজপত্র আর নানান রঙের কলমের ছড়াছড়ি। ভীষণই আগোছালো রুমটা, কারণ এই রুমে কাজের মানুষদের প্রবেশ নিষেধ। বহু গুরুত্বপূর্ণ জিনিস এখানে এলোমেলো অবস্থায় ছড়িয়ে আছে। পরিষ্কার করতে গিয়ে সেগুলোর ক্ষতি করে ফেললে ইভানের মাথার ঠিক থাকবে না। সে নিজেও নিজের মেজাজ নিয়ে বিশেষ সন্তুষ্ট নয়। নিজেকেই ভরসা করতে পারে না কখন মেজাজ খুঁয়ে ফেলবে। তার কাছেও ওই ধৈর্য লাগে মেজাজের এমন হুটহাট ক্ষিপ্রতা। একটা স্বাভাবিক জীবন তার নিজেরও কাম্য। ল্যাপটপের পাশেই উচ্ছিষ্ট দুটো কফির মগ পড়ে আছে। কাজ শেষ করে ল্যাপটপটা বন্ধ করে সেদিকে চোখ পড়ে ইভানের। কাপ দুটো দেখে তার আরও এক কাপ কফির তৃষ্ণা পায়, তাই নিজেই চলে যায় কিচেনে। ক্রিম আর চিনি সব মিশিয়ে কড়া করে একটা কফি বানায়। বিছানায় যাওয়ার আগে কফিটা সাধারণ মানুষের কাছে হয়তো ভয়াবহ একটা কিছু, কিন্তু ইভানের রাতে কোনো ইফেক্ট হয় না। বরং চা কফি কিছু একটা খেয়ে ঘুমালে যেন তার ঘুমটা আরো গভীর হয়, মনটা ফ্রেশ লাগে। মগ হাতে ইভান নিজের রুমের বারান্দায় গিয়ে দাঁড়ায়। শেষ কবে বারান্দায় এসেছিল তার মনে পড়ে না। তার মতে বারান্দায় দাঁড়িয়ে আকাশে ওকে ঝুঁকি মারার বিষয়টা হলো কবি সাহিত্যিকদের কাজ, যারা আকাশের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে তৈরি করে ফেলবে গোটা এক পৃষ্ঠা কবিতার বহর। সেখানে ইভানদের মতো মানুষদের বারান্দায় কি কাজ? আজ কেন যেন চলে এসেছে সে বুঝতে পারছে না। চলে যেহেতু এসেছে, আকাশের দিকে একটু তাকাতে ক্ষতি কি? আফটার অল আকাশটা সকলের, কবি সাহিত্যিকদের নামে লিখে দেওয়া হয়নি। কিন্তু ইভানের ভাগ্য খারাপ। আমাবস্যার চাঁদের মতোই যাও একটু বারান্দায় দাঁড়িয়ে ছিল, সেখানে সত্যি সত্যি বাইরে আমাবস্যা দেখে তার বুক চিরে দীর্ঘশ্বাস ভেসে এলো। ভাগ্য দোষী চাঁদটাও তার কাছে ধরা দিতে চায়নি। ইভান তবু ঘন কৃষ্ণ সেই আকাশ থেকে চোখ ফিরালো না। বিন্দু বিন্দু তারার ঝলকানিগুলো কি অদ্ভুত লাগছে দেখতে। মনে হচ্ছে ওগুলো জ্বলছে আর নিভছে। সত্যি কি ওরা জলে নিভে? না, বিজ্ঞানের ছাত্র ইভান জানে লক্ষ কোটি আলোকবর্ষ দূর থেকে নক্ষত্রটির অবয়ব পৃথিবীতে আসার পথে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়ে কম্পিত হয় আলোটা। সেই কম্পনকেই জ্বলছে নিভছে বলে ভ্রম হয়। ধীরে ধীরে কাপে চুমুক নিচ্ছে ইভান। উপর থেকে মুখ নামিয়ে বেখেয়ালি আশেপাশের প্রকৃতিতে চোখ বুলাচ্ছিল। একটা সময় তার দৃষ্টি চলে আসে নিজের বারান্দায়, তারপর বারান্দার দরজায়, তারপর নিজের বিশাল আকার রুমের ভেতর। হঠাৎই ইভানের চোখে আটকে যায় বিছানার সাইড টেবিলে ধবধবে সাদা একটা বস্তুর উপর একটা চারকোনা ছোট্ট বক্স। তার মনে পড়ে এটা সেদিনের সেই গিফট বক্সটা। মনে পড়তেই আরও একবার সে ভাবুক হয়ে পড়ে। এই জীবনে কেউ তাকে গিফট পাঠায়নি। হঠাৎ করে গিফট পাঠানোর মানুষ উৎপাদিত হলো কোথা থেকে? ইভান ধীরে সুস্থে কফির মগটা খালি করে, তারপর রুমে গিয়ে বক্সটার র্যাপিং খুলতে থাকে। বক্স থেকে বের হয়ে এলো বিখ্যাত ব্র্যান্ড ডিউরের সুন্দর শেপের একটা পারফিউম। ইভান কিছুক্ষণ শান্ত চোখে তাকিয়ে থাকলো। ছোট্ট পারফিউমের শিশিটা হাতে রেখেই বক্স থেকে বের করলো ছোট্ট একটা চিরকুট, যেখানে লেখা ছিল, For the most dashing, handsome, gracious man in the city, from a mild-hearted girl, Sportia M.K. ইভান বেশ কৌতুক বোধ করলো। এক দৃষ্টিতে তাকে থেকে ঠোঁটের কোণে সে কুটিল হাসিটা হাসলো। তারপর কাগজ সহ পারফিউমটা রুমের কোণে রাখা বিনে ছুঁড়ে ফেললো। লাইটটা অফ করে বিছানায় গা ছুঁড়ে দিল ইভান। সকালে যখন ঘুম ভাঙলো তখন বেলা গড়িয়ে দুপুর প্রায়। গত রাতে প্রায় ভোরের দিকে বিছানায় যাওয়ার ফল এটা। তবে ইভান তাতে বেশি গা করলো না। মিসেস রেহনুমার মতো
প্রতিদিনই অফিসে গিয়ে বসতে হবে এই নিয়মে সে বরাবরই বুড়ো আঙুল দেখিয়ে চলে। ঘুম ভাঙতেই মাথাটা চিনচিন করে উঠল। যত রাত করে ঘুমাক কখনো তো এমন হয় না। মাথা ঝেড়ে ফ্রেশ হতে গেল ইভান। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো দরজা হালকা একটু খুলে কাজের ছেলে জিহাদ উকি দিয়ে আছে রুমের ভেতর। ইভানকে বের হতে দেখে ঝট করে দরজাটা বন্ধ করে ফেললো 10-12 বছরের ছোট্ট ছেলেটা। ইভান ধপধপে সাদা টাওয়ালে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়ায়। সব সময় মুখ ধোয়ার সময় সে ভেজা 2 হাত দিয়ে সামনের চুলগুলো ভিজিয়ে ফেলে। মাথাটা ঠান্ডা অনুভূত হয়, এটা তার পুরনো অভ্যাস। সে গায়ের টি শার্টটা পাল্টে কুচকুচে কালো একটা শার্ট পরতে পরতে কাজ সরে ডেকে উঠল, ভেতরে আয়। দরজার উপাস থেকে ছোট্ট মাথাটা আবার উকি দেয়। ধীরে ধীরে দরজা ঠেলে একটু সামনে এগিয়ে দাঁড়ায়, তবে রুমে প্রবেশ করলো না। ওই রুমে ঢুকা মানে সিংহের গুহায় ঢুকে যাওয়ার সমান জিহাদের কাছে। বদ মেজাজে উগ্র স্বভাবের এই মালিকটাকে তার ভীষণই ভয়। প্রায়ই যখন ইভান রেগে অগ্নিমূর্তি হয়ে রুমের বিভিন্ন জিনিস ভেঙে গুঁড়ে ফেলে, জিহাদ তখন অন্য রুম থেকে সেসবের আওয়াজে কেঁপে ওঠে। মনে হয় যেন ছুঁড়ে দেওয়া জিনিসগুলো তার দিকে তাক করে ছোড়া হয়েছে। এক্ষুনি ছিটকে এসে তার কপাল ফাটিয়ে গলগল করে রক্ত বের হতে থাকবে। পরে অবশ্য ইভান বাসা থেকে বের হয়ে গেলে জিহাদের মা সুফিয়াকে পরিষ্কার করতে হয়। তখন জিহাদও মায়ের আঁচল ধরে ঘুরে ঘুরে দেখে আকাশচুম্বী দামের প্রতিটি জিনিস কত অবহেলাই না এক নির্মিষে চোরমার করে ফেলেছে বদরাগী লোকটা। জিহাদ তার এই ক্ষুদ্র জীবনে এর চেয়ে রক্তটা মানুষ আর দেখেনি। ইভান শার্টের বোতাম লাগাতে ব্যস্ত থাকলেও ড্রেসিং টেবিলের আয়নার ভেতর দিয়ে তার নজর দরজার দিকে। জিহাদ আস্তে করে বলল, স্যার, সোফায় একজন ভাইয়া বসে আছে, অনেকক্ষণ ধরে আপনাকে খোঁজে। ইভানের মুখের ভাব সামান্য বদলে গেল। এই সময় কে আসতে পারে? সে বাইরে যাওয়ার জন্য একেবারে পরিপাটি হয়ে তারপর রুম থেকে বের হয়। 3টি রুম পেরিয়ে ড্রয়িং রুমে পা রেখে যাকে দেখলো তাতে ইভানের ভ্রু দুটো অজান্তেই কুঁচকে এলো। সামান্য উঁচুতে উঠে গেল ডান ভ্রুটা। সোফায় বসে এক মনে মোবাইলে কিছু একটা করছিল অর্ক। ইভান পাশে বসার পর সম্বিত পেল সে। ইভানকে দেখে আন্তরিক হাসলো, একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে ঠাট্টা করে বলল, ঘুমিয়ে ঘুমিয়ে মুখের 12টা বাজিয়ে ফেলেছিস নাকি? সাথে কান্নাকাটিও করেছিস? ইভান সে কথায় মোটেও কর্ণপাত করলো না। মনে হলো অর্কের বলা একটা শব্দ তার কানের লতি অব্দিও পৌঁছায়নি। সে ভাবলে ক্ষীণ গলায় শুধালো, কি এমন বলতে একেবারে বাড়িতে চলে এসেছিস? অর্কর যেন হুট করে মনে পড়লো, তেমন ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, আরে হ্যাঁ দোস্ত, ভেরি ইম্পর্টেন্ট। জীবন মরণের মাঝামাঝি ঝুলন্ত অবস্থার মতো ইম্পর্টেন্ট। ইভান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। অর্কে আবার বলল, তোর গাড়িটা 2 দিনের জন্য ধার দিতে পারবি প্লিজ? এটা নতুন রিলেশন শুরু করতে যাচ্ছি। মেয়েটা বায়না ধরেছে আমার গাড়িতে করে সে লং ট্রিপে যাবে। ইভান জিজ্ঞেস করে, তোর আবার গাড়ি আসলো কোথা থেকে? আরে ভাই নেই, সেজন্যই তো তোর কাছে নাম। আসলে আমিও তো বলে ফেলেছি আমার নিজেরই গাড়ি আছে, বাবারও আছে। বুঝতে পারিনি শালি যে এমন বায়না ধরে বসবে। কাছাকাছি কোথাও হলে রেন্টে নিয়ে নিতাম, কিন্তু এত দূর কক্সবাজারে রেন্ট গাড়ি নিয়ে যেতে সাহস হচ্ছে না। রিলেশন মাত্র শুরু করতে যাচ্ছিস, শুরুতেই ডেট? অর্ক মুচকে হাসলো, তারপর তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, এখনের মেয়েগুলাই এমন বুঝলি, মেঘনা যাইতেই জ্বর তুফানের মতো ধরা দিয়ে দেয়। ক্যারেক্টারলেস একটা। ইভান চোখ ছোট করে তাকায় অর্কর দিকে। মেয়েরা সহজে ডেটে চলে যায়, এজন্য তারা ক্যারেক্টারলেস। আর প্রথমে যে ছেলেরাই অফারটা দেয় তাহলে তাদেরকে কি খেতাব দেওয়া যায়? ইভান কিছু বলল না, চুপচাপ উঠে যায় গাড়ির কাগজপত্র নিয়ে আসতে। অর্কর হাতে ধরে দিয়ে বলল, লং ড্রাইভিং করে অভ্যাস আছে তোর? নেই, তাই ভেবেছি একটা রাত কুমিল্লা রিসোর্টে কাটাবো, একের ভিতর ববু। এই বলে ইভানকে একটা চোখ টিপে দিয়ে নিজের মনে হাসলে অর্ক। ইভান আর দাঁড়ালো না, এইসব কথাবার্তায় তার আগ্রহ শূন্যের কোটায়। সে অর্কর হাতে গাড়ির চাবি ধরিয়ে দিয়ে গ্যারেজ থেকে বাইক বের করতে চলে যায়। ঝলমলে একটা ডিস্কো নাইট ক্লাব, লেট নাইট পার্টি চলছে পুরো দমে। চতুর্দিকে কালারফুল লাইটের তীব্র ঝলকানি, রং চঙ্গা পোশাক পরিহিত প্রতিটি ছেলে মেয়ের গায়ে উগ্রতার দারুণ প্রতিচ্ছবি। ছেলে বললে বোধ হয় মহা ভুল হয়ে যাবে। একটা ছেলের গায়ে পোশাকের কমতি নেই, সব কমতি যেন আছড়ে পড়েছে মেয়েগুলোর কাপড় চোপড়ে। সেই কমতিতে গা ভাসিয়ে যেন হাঁটুর সমান এক আটশাট ওয়েস্টার্ন ড্রেসে নিজেকে সজ্জিত করেছে জ্যাকলিন তাশা। কাঁধের কাছের হাতাগুলো গায়েব, সেখানে কাপড়ের ছিটে ফোটাও নেই, যেটা ক্লাবের পরিবেশের সাথে আগা গোড়া সম্পূর্ণ মানানসই। বাবার হাতের ভাঁজে হাত রেখে ওয়েস্টার্ন ভঙ্গিতে পা ফেলে
পেরিয়ে যেতে লাগলো ক্লাবের ডিস্কো এরিয়া। এক কোণের একটা দরজা খুলে প্রবেশ করলো ভেতরে জাঁকজমকপূর্ণ পার্টি হলে। সেখানেও বিদেশি ব্র্যান্ডের সুসজ্জিত বারের ব্যবস্থা। বিরাট পার্টি হল সামান্য কিছু লোকে পরিপূর্ণ। পার্টির অর্গানাইজার তাশার বাবার একজন বিদেশি বিজনেস পার্টনার। তাশা পুরো হলে ধীরে ধীরে চোখ বোলায়। বাবার কলিগ ও পার্টনারদের ত্রিশূর্ধ স্ত্রীদের প্রত্যেকের মুখে বাড়াবাড়ি রকম মেকআপের আস্তরণ। তাশার নিজের মুখে মেকআপ আছে, তবে সেটা অত রং চঙে নয়, নোড টোনের ল্যাটিনা মেকআপ। তাশা হাসি মুখে নারী পুরুষ সকলের সাথে পরিচিত হয়, তারপর এগিয়ে যায় কোণের ছোট্ট বাড়ির দিকে। সফট একটা ইংলিশ মিউজিক বাজছে রুম থিয়েটারে। লাইট একটা ড্রিঙ্ক নিয়ে ধীরে সুস্থে তাতে চুমুক বসায় তাশা। ফোন বের করে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিছুক্ষণের জন্য। মনে মনে আশায় থাকে ইভানের একটা ফোনের, কিন্তু ফোন তো দূর, একটা মেসেজও দেয় না ইভান। তাশার চরম রাগ লাগে। সে ভাবে অনেক হয়েছে আর না, সুন্দর সুদর্শন আর বড় লোকের একমাত্র ছেলে বলে ইভানের সাথে প্রেম করেছে, তাই বলে যে তার চেয়ে ধনী আর সুদর্শন লোক এই শহরে নেই তেমনটা তো নয়। এমন বিক্ষিপ্ত সম্পর্ক তাশা এর আগে কারোর সাথে করেনি। প্রতিটা রিলেশনেই সে নিজ থেকে ব্রেকআপ করেছে, একটাবার আফসোস করেনি। করবে কেন? সে তো আগের জনের চেয়ে ভালো কাউকে পেয়ে বয়ফ্রেন্ড চেঞ্জ করে, কিন্তু ইভানের মতো হেলা ফেলা তাকে কেউ করেনি। এটা যে তার সাথে কেউ করতে পারে সেটাও সে ভাবেনি। কেউ একজন সামনের বার স্টোলটাতে বসলো এসে। তাশা মুখ তুলে তাকায়, দেখতে পায় বাবার সেই বিদেশি পার্টনারটিকে। 50 ঊর্ধ্ব একজন ধবধবে ফর্সা ব্যক্তি, টকটকে লাল ঠোঁটের ফাঁকে কানাডিয়ান ক্র্যাভেনে ব্র্যান্ডের সিগারেট চেপে রাখা, ধোয়া ওড়াচ্ছে নাক দিয়ে। আমোদে ভরপুর হাসি হাসি দুই চোখ, তবে সেই চোখের দৃষ্টি বেশি সুবিধাজনক ঠেকল না তাশার কাছে। লোকটির তাকে থাকা লক্ষ্য করে মৃদু হাসল সে। ঠোঁটের ফাঁক থেকে সিগারেট নামিয়ে এক ঝাঁক ধোয়ার কুণ্ডলি ওড়ালো লোকটি। তারপর তাশার দিকে ফিরে হাসি মুখে স্পষ্ট ইংরেজিতে বলল, তোমাকে দেখে খুব ভালো লাগছে। পুরো পার্টিতে একমাত্র তুমি আন্ডার 30, ইউ আর গর্জিয়াস। তাশা আগের মতোই মৃদু হাসলো, কোনো উত্তর দিল না। উত্তরের অপেক্ষা না করে লোকটি আবার প্রশ্ন করলো, মিস্টার মির্জার সাথে তোমার কোনো সম্পর্ক? তাশা এই প্রশ্নের আসল অর্থ ধরতে পেরে জবাব দেয়, I am his one and only daughter. লোকটির মুখের হাসি আরো দীর্ঘ হয়। মাথা উপর নিচ থাকে, লালচে পানির গ্লাসে লম্বা চুমুক দেয়। চুমুক দিতে দিতেও লোকটি তির্যক চোখে তাশার দিকে তাকিয়ে আছে। জীবনে এই প্রথম তাশা কোনো পুরুষের সামনে অস্বস্তি বোধ করছে। এর আগে কেউ এই দৃষ্টিতে তাকে দেখেনি তা নয়, তবে কেউই এমন প্রৌঢ় বয়সী ছিল না। তাশা তখনও জানতে পারেনি শুধু মধ্য বয়স পেরিয়ে যাওয়া এই লোকটি নয়, বরং যুবক বয়সী সুদর্শন আরও একজোড়া চোখ তাকে ঠিক একই দৃষ্টিতে গিলে খাচ্ছে। কুটিল হাসিতে ঠোঁট বাঁকিয়ে মনে মনে কুবুদ্ধি এঁটে নিচ্ছে, যেটার বহিঃপ্রকাশ কিছুক্ষণ পরে ঘটে গেল। অস্বস্তিতে গুদ হয়ে তাশা আনমনে নিজের ড্রিঙ্কের গ্লাসটা টেবিল থেকে হাতে নেয়। নিতে গিয়ে অজান্তে সেটা কাত হয়ে তার ঝলমলে ড্রেসটা ভিজে ওঠে। সে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ড্রেস পরিষ্কার করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ধাতস্থ করলো। লোকটা কি ভাবছে সেটা নিয়েও আর ভাবলো না ও। ফোন বের করে সময়টা দেখে নিল একবার, তারপর ডায়াল করলো রাজভীর নাম্বারে। ওপাশে রিং বেজে চলেছে, কিন্তু ওঠাবার নাম নেই। পরপর দুবার ডায়াল করে তৃতীয়বারে রাজভীকে পাওয়া গেল। জড়ানো গলায় রাজভী বলল, আমাকে ফোন করতে নিষেধ করেছিলাম তাশা। তাশা বিরক্ত হয়, অপমানে নাকের পাটা ফুলে ওঠে। খুব ধরানো গলায় বলে, তোমার সাথে ফ্লার্ট করতে ফোন দেইনি, তুমি অত যোগ্য নাও। ওকে, শুধু এটা বলো, ইভান কি তোমাদের সাথে আছে? তাশা রাগে রাজভীর কোনো হেলদোল হল না। সে নেশায় আড়ষ্ট জিভ নাড়িয়ে বলল, নেই, ও এখন অন্য ক্লাবে যায়, আমাদের সাথে বসে না। মানে কি? তোমাদের সাথে ওর কি ঝামেলা? নো ঝামেলা, অনলি ফর ডিস্টেন্স। তাশার মাথাটা রাগে চিরচির করতে থাকে। সে থামথামে গলায় বলল, এত নেশা করেছো কেন? উঠে এক্ষুনি বাড়ি যাও। রাজভী খলখলিয়ে হেসে ওঠে, ক্রূর গলায় বলে, তুমি নিজে এখন বাড়িতে আসো তো? সুন্দরী রূপসী একটা মেয়ে মাঝরাতে বাড়ির বাইরে ফুর্তি করে আর একজন পুরুষকে শাসায় বাড়ি যাওয়ার জন্য? হাউ রেডিকুলাস। তাশা থমকে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে হাঁটতে থাকে বাড়ির উদ্দেশ্যে। রাগে আরক্তিম হয়ে ফোনটা কেটে দিবে তার আগেই কারো পায়ের সাথে আচমকা পা বেঁধে উপর হয়ে পড়ে সে। কিন্তু বিস্মিত হয়ে লক্ষ্য করলো শক্তপোক্ত একটা ভেইনি হাত তার বুকের নিচটা আঁকড়ে ধরেছে, আর সেই হাতের উপর হয়ে ঝুঁকে আছে সে। চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল। বড় বাঁচা বেঁচেছে, তবে সে বেঁচে গেলেও ফোনটা হাত থেকে বহু দূরে
ছিটকে পড়েছে। ধরে রাখা পুরুষালী হাতটা আরো শক্ত করে তাকে চেপে ধরে, সোজা করে দাঁড় করিয়ে দেয়। তাশা চমকিত চোখে ছেলেটার দিকে তাকায়। ধবধবে ফর্সা একটা মুখে মুচকি হাসি। হাসিটা কেমন দুষ্টু দুষ্টু লাগছে তাশার কাছে। চোখ দুটো হালকা বাদামি, বিদেশি চোখ, ধারালো তীক্ষ্ণ চোয়াল, যেন হাত দিয়ে ছুলে গল গল করে রক্ত বেরিয়ে আসবে হাত কেটে। তাশা একবার দেখে বুঝতে পারলো এটা সেই বিদেশি পার্টনার মিস্টার ডিক্যাপ্রিওর ছেলে হবে নিশ্চিত। চেহারার আদল ঠিক সেরকমই। তাশা নিজেকে সামলে ছোট্ট করে বলল, থ্যাংক ইউ মিস্টার। ছেলেটা হাসলো। হাসিতে বেরিয়ে পড়া দুপাশের দাঁত দুটো দেখে তাশা আটকে ওঠে। হে কি, এত সুতীক্ষ্ণ কারো দাঁত হতে পারে? এ তো একেবারে ভ্যাম্পায়ার একটা। সে বিমোহিত হয়ে লক্ষ্য করলো এই ভ্যাম্পায়ার হাসিটা তার মনে বিশাল আকার এক আঘাত এনেছে। তাশার মাথাটা ঝিমঝিম করতে লাগলো। এ কি সত্যি ভ্যাম্পায়ার নাকি, যে নিজের রূপের মূর্ছনায় তাশাকে মহাবিষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে? মিষ্টি মিষ্টি রঙা দুই ঠোঁট, চকচকে বাদামি নেত্রদয় দেখে তাশার মনে হতে লাগলো এই রূপ কোনো সাধারণ রূপ নয়, এটা নির্ঘাত কোনো জাদুর তৈরি মায়ের রূপ। যেমনটা রূপকথার গল্পগুলোতে হয়ে থাকে, রূপের মিথ্যা জাল বুনে শিকারকে মহাচ্ছন্নভাবে আকৃষ্ট করে, তারপর ঝাঁপে পড়ে নিজের অসৎ উদ্দেশ্য হাসিল করে। তাশার জন্য চমক এখনো শেষ হয়নি। আজকে সম্ভবত সারাটা রাত তার চমকে চমকে কেটে যাবে। সে লক্ষ্যে যেন তাকে বেহাব্বল করে দিয়ে স্পষ্ট ঝরঝরে বাংলায় বিদেশে ছেলেটা বলে উঠল, সার্টিফাইডলি আমি আরহান আহমেদ, বিকাপিও, বন্ধুরা নিক ডাকে। কথাটা বলতে বলতেও ছেলেটার মুখের নিশ্চুপ হাসিটা এক বিন্দু এদিক সেদিক হয়নি। সে তেমনই মুচকি হাসি নিয়ে তাশার মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তাশার হতচকিত চেহারাটা দেখে যেন তার মজাটা দ্বিগুণ হয়ে গেল। খুশি খুশি ভাবটা তার চোখের মনি দুটোতে ছড়ে পড়েছে। এদিকে তাশার প্রায় যাতা অবস্থা। দেশের একটা ছেলের মুখে এত সুন্দর মার্জিত বাংলা, এত সুন্দর বাংলা তো মনে হয় তাশা নিজেও জানে না। তার উপর নামটাও বাঙালি। ইনফ্যাক্ট শুধু বাঙালি নয়, মনে হচ্ছে মুসলিমও। একটা আগাগোড়া বিদেশি ছেলের নাম বাঙালি হবে কেন? কোন কারণে? পরপর চমকের উত্তেজনায় তাশার হাত পা গুলো তীর তীর করে কাঁপছে। সে নিজের দৃষ্টি সরে নিল। ফোনটাকে আদরে পড়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে তুলে নিল। পেছনের কথা ভোলার চেষ্টা করে সামনে এগিয়ে যাবে এমন সময় পেছন থেকে আবারও সে মহাবিষ্ট গলার স্বরটা ডেকে উঠল তাকে। এক্সকিউজ মি। তাশা অনিচ্ছা সত্ত্বেও পেছনে ফিরে আরহান একটু এগিয়ে এসে দাঁড়ায়। পকেটে দুই হাত গুজে সকুতুক চোখে বলে, নিজের নামটা বলা উচিত আপনার। তাশা ছোট্ট একটা ঢুক গেলে, তারপর নিজের অ্যাটিটিউড ঠিক রাখতে গলায় নির্লিপ্ততা ফুটে বলে, জ্যাকলিন তাশা মির্জা। আরহান আনমনেই বলে, অদ্ভুত নাম। তাশা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, অদ্ভুত কেন? বিড়বিড়িয়ে বলা কথাটা শুনে ফেলায় আরহান বেশ মজা পেল। সে সবকিছুতেই মজার কৌতুক খুঁজে পায় কেন কে জানে। আবার সারাক্ষণই কুটিল ধূর্ত একটা হাসি ঠোঁটে ধরে রেখেছে। এত হাসাহাসির কোনো হেতু খুঁজে পাচ্ছে না তাশা। সে শুধু এই অস্বস্তি থেকে পালাতে চায়। আরহান তাশার কথার জবাব না দিয়ে নিজেই প্রশ্ন করলো, আমরা কি একটু বসতে পারি? ছোট একটা কাচের টেবিল ঘিরে 4টা চেয়ার, দুটোতে মুখোমুখি বসলো তাশা ও আরহান। ওয়েটার ডেকে নিজের জন্য একটা লাইট ড্রিঙ্ক আর তাশার জন্য নিল পাইনঅ্যাপেল জুস। জুস? ক্লাবে পার্টিতে গিয়ে তাশা জীবনে জুস খেয়েছে কিনা তার মনে পড়ে না। অত হার্ড ড্রিঙ্ক না নিলেও সবসময় বুস্টার টাইপ কিছু একটাই খেয়েছে। তাশার ভ্রু কুচকানো আশ্চর্য চাহনি দেখে আরহান হাসলো। তারপর গ্লাসে সিপ নিতে নিতে বলল, সুন্দরী মেয়ে মানুষের জন্য এত রাতে জুসটাই পারফেক্ট। তাশা জানে না সে যখন বারে বসে ড্রিঙ্ক করছিল তখন দূর থেকে মনোযোগ দিয়ে আরহান লক্ষ্য করছিল সে কোন ড্রিঙ্কটা নিচ্ছে। কিন্তু মুহূর্ত খানেক পর যখন তার বাবা পাশের চেয়ারটিতে বসলো, বিরক্তিতে তার মনটা তিতকুটে হয়ে গিয়েছিল। বাবার সাথে সমস্যা হবে না অবশ্য। তাশা আরহানের কথার ধার দিয়েও গেল না। সে নিজের প্রশ্নে গুরুত্ব দিয়ে বলল, আমার নামটা কি আপনার নামের চেয়েও বেশি অদ্ভুত? তাশার মনে হলো আরহানের হাসি ঘটিত কোনো রোগ আছে। সে মনে মনে একটা নামও দিল, দ্য লাফিং ডিজিজ। কারণ ছেলেটার হাসি 1 মিনিটের জন্য এদিক সেদিক হচ্ছে না, বরং মাঝে মাঝে সেটা বেড়ে যাচ্ছে। এখনো হালকা শব্দ করে হেসে বলল, আমেরিকান বংশোদ্ভূত বাবা, ওর মনে প্রাণে জাতি ধর্মে একজন বাঙালি মায়ের সন্তান আমি। তাই প্রথম সাক্ষাতে বাঙালি আমার নাম নিয়ে দ্বিধায় পড়ে যায়। এটুকু বলে ঠোঁট টিপে বাকিটা যোগ করলো, যেমন আপনি। তাশার ভ্রু কুচকালো।
তাকে কি সূক্ষ্মভাবে খুঁজে দেওয়া হয়েছে? কিন্তু সে মুখের ভাব স্বাভাবিক রেখে বলল, আপনার বাংলা খুব চমৎকার, এত ভালো শিখলেন কিভাবে? আরহানের স্বতঃস্ফূর্ত জবাব। তার আগে বলুন, আপনি কি বোকা রোলে অভিনয় করছেন নাকি আসলে এতটা বোকা? মা যেহেতু বাঙালি ছিলেন, অবভিয়াসলি তিনি শিখেছেন, আর একজন বাঙালির আবেগের কাছে অন্যান্য সবকিছুই হার মানে। সেই প্রেক্ষিপ্তে বাংলা ভাষা প্রেমে অন্ধ মা আমাকে নিজের মাতৃভাষা শেখাতে বলেননি। তাশা চোখ দুটো বন্ধ করে বড় করে দম নিল। তার আজকে হলোটা কি? মাথা সামান্য কাজ করছে না। আসলে বোকার মতো একটা প্রশ্ন করেছে। আরহান ধরিয়ে না দিলে সে এখন এটাও জিজ্ঞেস করত নামের শেষে আহমেদ কেন তার। কিন্তু এখন নিজেই বুঝতে পারছে, নিশ্চয়ই বিয়ের সময় মিস্টার ড্যাকাপ্রিও মুসলিম হয়েছিলেন। সেই সূত্রে বিদেশি বেশভূষায় আগাগোড়া বিদেশি আদলের আরহানও বোধ হয় মুসলিমই। তাশা নিজের অস্থির ভাব প্রকাশ না করে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।